8 বিমানবন্দরে 16 প্রকল্প বাতিলের উদ্যোগ বেবি চকের। হাসিনা সরকারের নেয়া প্রকল্প যাচাইয়ের পরামর্শ। রাজনৈতিক টানাপোড়েনেও ভারতে রপ্তানি বেড়েছে 15%। চীনের বাজারে কমেছে প্রায় 6%। ফেব্রুয়ারির 3 দিবস ঘিরে বাড়ছে ফুলের চাহিদা। সাভারে ফলন ভালো হওয়ায় লাভের আশায় কৃষক। এবং আগামী শনিবার দুপুরের মধ্যে জিম্মিদের মুক্তি চায় ইসরায়েল, না হলে ফের আগ্রাসনের হুঁশিয়ারি নেতানিয়াহুর। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। শেখ হাসিনা সরকারের আমলে অপরিকল্পিত ও অবৈধভাবে নেওয়া 16টি প্রকল্প বাতিলের উদ্যোগ নিয়েছে বেবিচক। অর্থ মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা, ডিপিডি না মানা এবং ফিজিবিলিটি স্টাডি করার প্রমাণ না পাওয়ায় প্রকল্পগুলোতে বাতিল করা হয়েছে, যার বাজেট প্রায় 300 কোটি টাকা। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ছোট প্রকল্পের পাশাপাশি গত 15 বছরে নেওয়া বড় প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন জরুরি। নাইম আবিরের প্রতিবেদন। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে গেল 16 বছরে দৃশ্যমান উন্নয়ন দেখাতেই দেশের 8 বিমানবন্দরে নেওয়া হয়েছিল 15টি প্রকল্প, যার বাজেট ধরা হয়েছিল প্রায় 32,000 কোটি টাকা। ধীরে ধীরে সেই প্রকল্পগুলোর গোমর ফাঁস হতে চলেছে। এসব প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। ইতিমধ্যে এই টার্মিনাল নির্মাণে 4,000 কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার কেনায় 200 কোটি, কক্সবাজার বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে প্রকল্পে 150 কোটি ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের একটি প্রকল্পে 212 কোটি টাকা সহ মোট 812 কোটি টাকা দুর্নীতির 4টি মামলা করেছে দুদক। এমন অবস্থায় শেখ হাসিনা সরকারের আমলে অপরিকল্পিত ও অবৈধভাবে নেওয়া বিভিন্ন প্রকল্প বাতিলের উদ্যোগ নিয়েছে বেবিচক। এসব কাজে অর্থ মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা, ডিপিডি না মানা ও ফিজিবিলিটি স্টাডি করার প্রমাণ না পাওয়ায় এগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার বাজেট প্রায় 300 কোটি টাকা। কিছু কিছু কাজ আমরা যেমন আগে নেওয়া হয়েছিল, অনেক কিছু কাজ নেওয়া হয়েছিল, যেগুলো আমাদের বর্তমান পরিপ্রেক্ষিত বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে কাজগুলো এখন না করলেও চলবে। তো ওরকম জরুরি প্রয়োজনীয়তা নাই কাজগুলোর, কিছু ডুপ্লিকেশন আছে, কিছু আইনগত সঠিকভাবে হয়নি বলে আমার কাছে মনে হয়েছে, যার জন্যে প্রফেশনালি আমি সেই কাজগুলো বন্ধ রেখে অপারেশনাল কাজগুলোকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এবং আমাদের অপারেশনাল সক্ষমতা বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে আছে 3rd টার্মিনালের দক্ষিণ পাশে স্টেক হোল্ডারদের জন্য অফিস ভবন, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 6 তলা আবাসিক ভবন, সিলেট ওসমানী বিমানবন্দরে সেন্ট্রাল স্টোর, কক্সবাজার বিমানবন্দরে ডি টাইপ কোয়ার্টার, বাগেরহাট খানজাহান আলী বিমানবন্দরে অফিস ভবন ও রেস্ট হাউস সহ মোট 16টি প্রকল্প। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ছোট ছোট প্রকল্পের পাশাপাশি গেল 15 বছরে নেওয়া বড় প্রকল্পগুলোকেও পুনর্মূল্যায়ন করা দরকার। 300 কোটি টাকা প্রকল্প বন্ধ করা হয়েছে বা হচ্ছে, এটা বড় কথা না, বড় হতে টোটাল রিভিউ হওয়া উচিত। আমি ঠিক কোনটা করব না করব, প্যাসেঞ্জারের কমফোর্ট আমাদেরকে দেখতে হবে, সরকারকে দেখতে হবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমরা তার আগে উচিত ছিল এই ফেসিলিটেট করা, যে একটা এয়ারপোর্টকে আমি কতক্ষণ ব্যবহার করব, কীভাবে ব্যবহার করব, কতগুলো এয়ারপোর্টের জন্য আমার রানের সার্ভিসটা কেমন হবে, সেই কাজ আমরা করাইনি। তো এই জায়গাটায় এখন যেহেতু সময় একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, যদি তারা মনে করেন আমাদের তারা রিভিউ করতে পারেন। নাইম আবির, এখন, ঢাকা। রাজনৈতিক টানাপোড়েন আর কূটনৈতিক শিথিলতা চললেও বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে বইছে উল্টো হাওয়া। অর্থ বছরের প্রথম 6 মাসে গেলবারের তুলনায় ভারতের রপ্তানি বেড়েছে প্রায় 15%। আমদানিও রয়েছে স্বাভাবিক। সংশ্লিষ্টরা বলছেন, দুই দেশের বাণিজ্য নির্ভরতা ও ব্যবসায়ীদের সম্পর্কের কারণে কূটনৈতিক টানাপোড়েন বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অথচ একই সময়ে চীনের বাজারে রপ্তানি কমেছে প্রায় 6%। চট্টগ্রাম থেকে জানাবেন হোসাইন জিয়াদ। 5 আগস্টের ক্ষমতার পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে শুরু হয় নতুন টানাপোড়েন। উষ্ণ সম্পর্কে আসে শিথিলতা। বিভিন্ন মিছিল সমাবেশে জোরালো হয় দিল্লি বিরোধী স্লোগান। সীমান্তে দেখা দেয় উত্তেজনা, হয় সংঘর্ষ।
তবে এসবের ছাপ নেই দ্বিপাক্ষিক বাণিজ্যে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, গেল ডিসেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম 6 মাসে ভারতের বাজারে রপ্তানি হয়েছে 969 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা গেলবারের চেয়ে 130 মিলিয়ন বা 15.37% বেশি। এর মধ্যে পোশাক, পাট ও চামড়াজাত পণ্য অন্যতম। আর ভারত থেকে বাংলাদেশে আমদানি হয় প্রায় 5,000 ধরনের পণ্য। গত 6 মাসে আমদানির পরিমাণ প্রায় $5 বিলিয়ন, যা আগের বছরের প্রায় সমান। তবে গবেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ভিসা জটিলতা ব্যবসায়ীদের ভোগাতে পারে। ব্যবসায়ীদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা একটু কমে গেছে। যেমন আগে সে বিনা পয়সায় মানে 500 টাকা 1000 টাকা খরচ করে ভিসা নিয়ে ইন্ডিয়া যেয়ে ব্যবসা করতে পারতো, এখন আমি গত কয়েকদিন আগে শুনছি একটা ভিসা 30,000 টাকা পর্যন্ত খরচ করতেছে ওরা। বাংলাদেশ ভারতের মধ্যে বছরে প্রায় $15 বিলিয়ন বাণিজ্য হয়। কূটনৈতিক অস্থিরতা কিংবা সাধারণ মানুষের মধ্যে কিছুটা ক্ষোভ থাকলেও দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের কারণে আপাতত বাণিজ্যে প্রভাব পড়েনি বলে দাবি ব্যবসায়ীদের। ইন্ডিয়ার একজন ইম্পোর্টার স্বাভাবিকভাবে বাংলাদেশকে প্রায়োরিটিতে রাখবে সামনের দিনগুলোতে। একজন ব্যবসায়ীর কাছে বিজনেস কোন দেশ থেকে নিলে সে প্রফিট ভালো পাবে সেটা চিন্তা করবে। তো স্বাভাবিকভাবে কোনো কাস্টমারের প্রতি বাংলাদেশ থেকে নেওয়াতে তো বাধা কিছু নেই। অথচ চলতি অর্থবছরের প্রথম 6 মাসে চীনের বিশাল বাজারে বাংলাদেশের রপ্তানি মাত্র $356 মিলিয়ন, যা গেলবারের চেয়ে 6.7% কম। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনা পণ্যে নতুন করে করারোপ করায় তৈরি হয়েছে সম্ভাবনা। এরই মধ্যে অনেক চীনা ব্যবসায়ী বাংলাদেশে পোশাক তৈরি করে যুক্তরাষ্ট্রে রপ্তানির জন্য যোগাযোগ করছেন। বিগত সময়ে আপনার হিসাব অনুযায়ী বিজনেস একটু কমছে বলে মনে হচ্ছে। এটা সাময়িক বিজনেস। চায়নার যে সম্ভাবনা, যে ডোর ওপেন হয়েছে, আমরা মনে করি আমাদের একটা বড় বিজনেস বাংলাদেশে আসবে। বাজার গবেষকদের মতে, ভারত বাংলাদেশের যোগাযোগ সুবিধা ও কম দামে পণ্য পাওয়ায় বাণিজ্যের উপর তেমন প্রভাব পড়েনি। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে নানা ফুলে হেসে উঠেছে সাভারের গোলাপগ্রাম বিরুলিয়া। বিশেষ এই দিনগুলোতে বেড়ে যায় ফুলের চাহিদা, ফলে উৎপাদন থেকে শুরু করে বাড়ে বিপণনও। গেল বছরের তুলনায় এবার ফলন ভালো হওয়ায় ভালো বিক্রির আশা করছেন কৃষকরা। হুমায়ুন কবিরের প্রতিবেদন। দেশের ফুলের বাজারের অন্যতম বৃহৎ সরবরাহকারী বিরুলিয়ার গোলাপগ্রাম। ফুলের বাগান পরিচর্যায় দিনরাত ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বিশ্ব ভালোবাসা দিবস, 21শে ফেব্রুয়ারি সহ বিশেষ দিনগুলোতে ফুলের বাড়তি চাহিদা ঘিরেই তাদের এই কর্মযজ্ঞ। গত বছর রোগবালাইয়ের কারণে ফলন কিছুটা কম হলেও এবার বেশ ভালো। আবহাওয়া ভালো থাকায় ফলন বাড়তি বলে জানান চাষিরা। এরই মধ্যে বাগানগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও দর্শনার্থীরা ভিড় করছেন। প্রকৃতির ছোঁয়া, গোলাপ, তো সে সব মিলে একসাথে অনেক ভালো লেগেছে। ফ্রেন্ড সার্কেল বলছে এরকম এক জায়গা আছে, তোমরা ঘুরো, ভালো লাগবে। আমি আমার আম্মুর সাথে ঘুরতে এসেছি, তো আমার গোলাপ বাগানে এসে অনেক ভালো লাগছে। উৎপাদন ভালো হলেও দাম কিছুটা কম বলে জানান কৃষকরা। কৃষি অধিদপ্তর বলছে, রোগবালাই মুক্ত রাখতে কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে আসছেন তারা। এখন বর্তমানে এরকম যদি মনে করেন পূর্ববর্তীতে বিঘা যায়, তাহলে মোটামুটি ভালো লাভবান ইনশাল্লাহ। আমরা এখানে আছে আমার দেড় বিঘা মোটামুটি আলহামদুলিল্লাহ খাইলে আমার খুব ভালোই চলে, কিন্তু এবারে ফলন বেশি, দাম কম। এই অর্থ বছরে প্রায় 45 থেকে 50 কোটি টাকার ফুল বিক্রি হবে বলে আমরা আশা করছি। এই ফুল চাষের প্রতি আমাদের সাভার উপজেলার কৃষক যাতে আরও উদ্বুদ্ধ হয়, উৎসাহিত হয়, সেই ব্যাপারে আমরা বিভিন্নভাবে কৃষকের সহিত মত বিনিময় করছি। বিভিন্ন প্রশিক্ষণে তাদেরকে ফুল চাষের প্রতি আমরা উৎসাহিত করে তুলছি। বিরুলিয়ার গোলাপগ্রামে এবছর 305 হেক্টর জমিতে চাষ হয়েছে গোলাপ, রজনীগন্ধা, টিউলিপ, গ্লাডিওলাস, জারবেরা সহ বিভিন্ন জাতের ফুল। গেলবারের তুলনায় এবার সাভারের গোলাপগ্রামে গোলাপের ফলন হয়েছে বেশ। কৃষকরা বলছেন, একদিকে সারের দাম এবং কীটনাশকের দাম বৃদ্ধি, অন্যদিকে এবার অন্যান্য বছরের তুলনায় গোলাপের দাম কিছুটা কম হওয়ায় খুব একটা লাভের মুখ দেখছেন না তারা। হুমায়ুন কবির, এখন, সাভার। হবিগঞ্জ শহরের বাইপাসের সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখলের হিড়িক পড়েছে। ইতোমধ্যে সড়কের পার্শ্ববর্তী খাল ভরাট করে ফেলেছে কয়েকটি প্রতিষ্ঠান। এতে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে, যাতে আগামী বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার শঙ্কা করছেন শহরবাসী।
হবিগঞ্জ থেকে জানাবেন কাজল সরকার। হবিগঞ্জ শহরের বাইপাসে সড়ক ও জনপথ বিভাগের খাল ভরাট করেছে কুইন মেরি হাসপাতাল। শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান পৌর জাসাজ সভাপতি জায়গা দখল করে তৈরি করেছেন প্রবেশপথ। একইভাবে সরকারি খাল ভরাট করেছেন প্রভাবশালীরা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব আর সড়ক বিভাগের উদাসীনতায় ব্যাহত হচ্ছে সরকারি সম্পদ। খাল দখল হওয়ায় বৃষ্টির মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়বে স্থানীয়রা। খাল বন্ধ করে দিচ্ছে, পানি যাওয়ার নিষ্কাশন নাই, এদিকে কোনো খালেরই নাই, রাস্তাঘাট বানাইয়া মানে জায়গা বইরা শহরের পানি যাওয়ার কোনো রাস্তাই নাই। পরিবেশ কর্মীরা বলছেন, অবৈধ দখল আর খাল ভরাটে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। একই সঙ্গে দ্রুত সময়ে অবৈধ দখল কমাতে না পারলে সরকারি সম্পদের ক্ষতি হবে বলছেন তারা। বৃষ্টি মৌসুমে সামান্য বৃষ্টিপাত হলে যে শহরের যে পানি নিষ্কাশন হতো বাইপাস সড়কের খালের মাধ্যমে যে হাওড়ে গিয়ে পড়তো, যে নিম্নাঞ্চলে যেত, সেই পানিগুলো যাওয়া নিষ্কাশন হওয়া বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে শহরের জলাবদ্ধতা এবং কৃত্রিম বন্যা দেখা দেয়। আমাদের বাইপাস সড়কের দুই পাশে বেশ প্রশস্ত এবং বেশ লম্বা খাল ছিল। তখন এই দুই খালই ছিল পানি যাওয়ার রাস্তা, কিন্তু আমাদের এই দুর্ভাগ্য যে সেটা হয় নাই। আবার সেই জায়গাগুলো প্রভাবশালী যারা, বিশেষ করে প্রভাবশালীরাই, তারা তাদের ইচ্ছা মতো দখল করছে। যদিও কুইন মেরি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সড়ক বিভাগের অনুমতি এবং নিয়মনীতি মেনেই জায়গাটি ভরাট করা হয়েছে। তবে সড়ক বিভাগ বলছে, হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দেওয়ার পরও মাটি অপসারণ করেনি তারা। এ ব্যাপারে অবৈধ দখল উচ্ছেদে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে। এখানে আমরা ভরাট করিনি, এটা ভরাটই ছিল, বুড়ো জমি ছিল, ঠিক আছে। এটা আপনার এই ডকুমেন্টসের পশ্চাতে আমরা সাবমিট করছি, এটা বুড়ো জমি। আমাদেরকে এই জনস্বার্থে এই জায়গাটা ব্যবহারের জন্য রাস্তা হিসাবে আমাদের একটা সাময়িক অনুমোদন দেওয়া হয়েছে। কুইন মেরি হসপিটাল উল্লেখযোগ্য, এই বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছিলাম। তো সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত করে যাচাই করে পরে দেখেছি যে এটি সত্যি তারা মাটি ভরাট করেছিল। তবে আমরা সেক্ষেত্রে তাদেরকে আমরা নোটিশ ইস্যু করেছি 10 দিনের মধ্যে মাটি অপসারণ করার জন্য, কিন্তু 10 দিন অতিবাহিত হওয়ার পরও তারা অপসারণ করেনি। তো এর মধ্যে তারা আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছে যে তারা খুব শীঘ্রই একটি দরখাস্ত আবেদন করবেন যে তাদের আক্রোশ সড়কের জন্য। 2019 সালে বাইপাস সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল জেলা প্রশাসন। শিগগিরই আবারও বেদখল জায়গা পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের। কাজল সরকার, এখন হবিগঞ্জ। পঞ্চগড়ে মাঘের শেষেও চলছে শীতের দাপট। ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস বাড়াচ্ছে শীতের অনুভূতি। তাপমাত্রা ওঠানামা করছে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী লুৎফর রহমান। লুৎফর, পঞ্চগড়ে আজকের সকালের তাপমাত্রা কত জানাবেন এবং কুয়াশায় যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে কিনা? মুক্তি প্রান্তিক জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরই শীতের প্রকোপ একটু বেশি থাকে। এবারও কিন্তু আমরা সেরকম চিত্র দেখছি। মাঘের শেষে কিন্তু শীতের তীব্রতা আরো কয়েক গুণ বেড়েছে এবং আমরা তাপমাত্রার যদি কথা বলি, গতকাল পঞ্চগড়ের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছিল 11.3 ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল 6টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে শীতের যে তীব্রতা সেটি কোনো অংশেই কমেনি। আমার পিছনের যে শীতের চিত্র নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাই যে কেমন আসলে ঘন কুয়াশার মধ্য দিয়ে যানবাহনগুলো চলাচল করছে এবং দিনের বেলাতেও আমরা দেখছি যে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। যারা যানবাহন চালক তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই শীতে আসলে তারা দূরবর্তী গন্তব্য যেতে তাদের কিন্তু সময় ক্ষেপণ হচ্ছে এবং তারা কিন্তু বেশি সময় প্রয়োজন হচ্ছে তারা, এবং দুর্ঘটনার শিকার হচ্ছেন। এবং পঞ্চগড়ের যারা খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু এই শীতে তারা কিন্তু খুব দুর্ভোগে পড়েছেন। আমরা দেখেছি বিশেষ করে পঞ্চগড়ের পাথর শ্রমিক, বালি শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু এই কনকনে ঠান্ডার মধ্যে নদীর বরফের মতো ঠান্ডা পানিতে নেমে তারা বালি এবং পাথর উত্তোলন করতে পারছেন না এবং
দেখেছি আমরা যে এই কনকনে ঠান্ডার মধ্যে প্রচন্ড ঘন কুয়াশা এবং উত্তর ঠান্ডা যে বাতাস রয়েছে এর মধ্য দিয়ে অল্প কিছু মানুষজন আসলে বের হয়েছেন, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক সহ কিছু মানুষ বের হয়েছেন শুধুমাত্র জীবিকার তাগিদে তারা এই কনকনে ঠান্ডার মধ্যে বের হতে বাধ্য হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং পঞ্চগড়ের যারা অসহায় নিম্ন আয়ের মানুষ রয়েছেন আমরা দেখেছি এই কনকনে ঠান্ডার মধ্যে তারা কিন্তু অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত সরকারিভাবে প্রায় 50,000-এর মতো শীতবস্ত্র তারা বিতরণ করছেন পঞ্চগড়ের যারা অসহায় নিম্ন আয়ের মানুষ রয়েছেন, দরিদ্র মানুষ রয়েছেন। তবে তা কিন্তু এই জেলার বিরাট অঙ্কের দরিদ্র মানুষের জন্য যথেষ্ট নয়। আর জেলার যে সকল হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আমরা দেখেছি যে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছেন তারা কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। পঞ্চগড়ের যে সকল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলোতে চিকিৎসক সংকটের কারণে তারা কিন্তু সেবা দিতে পারছে না ঠিকভাবে এবং বিরাট অঙ্কের রোগীরা কিন্তু সেখানে খুব দুর্ভোগের মধ্য দিয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। এবং পঞ্চগড়ের আমরা যদি কৃষিজ শস্যের কথা বলি সেখানে কিন্তু এখন পর্যন্ত আসলে তেমন প্রভাব পড়েনি। এর আগে কিন্তু দিনে রোদের একটু তাপ ছিল, এই কারণে কিন্তু তেমন প্রভাব পড়েনি। তবে কিছু কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে এমন ঘন কুয়াশা অব্যাহত থাকলে আলু সহ কিছু শস্যে কিন্তু এর প্রভাব পড়বে। এবং আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, আগামী কিছুদিনের মধ্যে কিন্তু তাপমাত্রা বাড়বে এবং যে শীতের তীব্রতা সেটি কমে আসবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো মুক্তি, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। লুৎফুর রহমান যুক্ত ছিলেন পঞ্চগড় থেকে। মাঘী পূর্ণিমা উপলক্ষে টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাসরা এলাকায় বংশাই নদীতে ভোর থেকে পুণ্য স্নানে অংশ নিয়েছেন সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষেরা। এই স্নানে পাপমোচন হয় বলে তাদের বিশ্বাস। এ বিষয়ে আলোচনাতে টাঙ্গাইলের বাসাইল থেকে যুক্ত আছেন কাউসার আহমেদ। কাউসার, পুণ্য স্নানে জনসমাগম কেমন দেখছেন জানাবেন। মুক্তি, আমি আছি এই বংশাই নদীর তীরে। অন্যান্য দিনের তুলনায় আজকে এখানে কিন্তু শীত অনেকটাই বেশি এবং কুয়াশাও অনেকটাই বেশি, যে কারণে যারা পুণ্যার্থী রয়েছেন তারা এখন আসতে শুরু করেছেন। তবে এখানে যারা আয়োজক কমিটি রয়েছেন তারা বলছেন যে সময় যত গড়াবে এখানে পুণ্যার্থীর সংখ্যা আরো তত বাড়বে। এখানে কয়েকজন অলরেডি পুণ্যচানে অংশ নিয়েছেন, আমি তাদের সাথে কথা বলেছি। এখানে কয়েকজন এসেছেন ময়মনসিংহ থেকে এবং কয়েকজন এসেছে কালিয়াকৈর থেকে। এখানে তাদের আত্মীয় স্বজনদের বাড়ি রয়েছে, তারা কিন্তু এখানে এসে পুণ্য চান করে যে এখানে পূজা। এখানে যারা এসেছেন তারা বলছেন যে এখানে অনেকের মনের বাসনা পূরণ হয়ে থাকে এখানে যারা আছেন। আর এখানে যারা বৃদ্ধ রয়েছেন তারা কয়েকজন জানিয়েছেন যে ব্রিটিশ আমল থেকে শুরু করে এই এলাকায় সাধু ভক্ত নামে এক ব্যক্তি ছিলেন, তিনি এখানে পূজার আয়োজন করতেন এবং গঙ্গা স্নান করতেন এবং তার মনের বাসনা পূরণ হতো। এবং সেখান থেকেই এই এলাকার যারা সনাতন ধর্মাবলম্বীর মানুষ রয়েছেন তাদের দাবি যে এখানে পুণ্য চান বা গঙ্গা চান করলে তাদের মনের বাসনা পূরণ হয়। আর এখানে আমরা লক্ষ্য করেছি যে এখানে নারী পুরুষের পাশাপাশি কিন্তু শিশুরাও এসেছেন। এই পাশেই একটা মেলার আয়োজন করা হয়েছে, এখানে কেউ আছেন পুণ্য চানে অংশ নিতে, আবার কেউ আসছেন মেলায় কেনাকাটা করতে। আমরা এখানে মেলাও কিন্তু এখনো পুরোপুরি বসেনি, তবে অনেক ক্রেতার সমাগম হয়েছে এই পাশেই আমরা লক্ষ্য করেছি। তবে এখানে যারা এসেছেন তারা বলছেন যে এখানে যারা আসেন তারা মূলত এই মনের বাসনা পূরণের লক্ষ্যে তারা এখানে আসেন। তো এখানে যারা রয়েছেন, যারা পূজারী রয়েছেন তারা বলছেন যে তাদের যে ধর্মীয় নিয়ম নীতি রয়েছে তারা সেটি মেনে তারা এখানে বসেছেন এবং যারা পুণ্যার্থী রয়েছেন তারা এখানে এই নদীতে গোসল করে তারপর এখানে তারা এই পূজা দিয়ে তারপরে তারা চলে যাবেন এবং তাদের বিশ্বাস যে তারা মনের বাসনা পূরণ করার জন্যই এখানে আসেন। তো মুক্তি, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে এই পুণ্যচানের সবশেষ তথ্য। কাউসার আহমেদ যুক্ত ছিলেন টাঙ্গাইল থেকে। ঝালকাঠিতে বাণিজ্যিকভাবে কুল চাষে লাভবান হচ্ছেন কৃষকরা। অল্প পুঁজি ও লোকসানের ঝুঁকি কম থাকায় দিন দিন কুল চাষে আগ্রহ বাড়ছে তাদের। এতে যেমন বেকারত্ব দূর হচ্ছে তেমনি বাড়ছে কর্মসংস্থানের সুযোগও। আলামিন তালুকদারের প্রতিবেদন। ঝালকাঠির মাটি কুল চাষের উপযোগী হওয়ায় 2019 সাল থেকে জেলায় বাণিজ্যিকভাবে শুরু হয় কুলের আবাদ। অধিক লাভজনক হওয়ায়
অন্য ফসল বাদ দিয়ে অনেক কৃষক কুলের আবাদ শুরু করেন। বর্তমানে বরসুন্দরী, বাউকুল, আপেল কুল, নারিকেল কুল সহ বিভিন্ন জাতের কুল চাষ হচ্ছে ঝালকাঠিতে। কুল চাষে বিঘা প্রতি খরচ 20 থেকে 22,000 টাকা। খরচ বাদে লাভের পরিমাণ দাঁড়ায় 90,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। বাজারে ভালো দাম পাচ্ছি। আমরা যুবক যারা আছি এলাকায়, তারা এই বড়ই বাগান দেখে আমরা উদ্বুদ্ধ হচ্ছি যে আমরা এই বাগান করব। আরো 10 কাঠা জায়গায় বড়ই চাষ করছি। বড়ের নাম হয়েছে বনসুন্দরী। আমি নিজেও একটা বাগান করছি, মোটামুটি ভালোই ফলন আসে, মিষ্টিও ভালো। এলাকার লোকজনও বাগান করতে ইচ্ছুক, আরো লোকে করবে। ঝালকাঠির কুলের ব্যাপক চাহিদা রয়েছে। অন্যান্য জেলা থেকে পাইকাররা এসে কুল নিয়ে যাচ্ছেন। কৃষি বিভাগ বলছে লাভজনক ফসল হওয়ায় এই ফল চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। কুল চাষ সম্প্রসারণে বাগান মালিক ও কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে। স্থানীয়ভাবে বড়ইটা ভালো এবং খাইতে সুস্বাদু এবং বিষমুক্ত এবং নির্ভেজাল, এই জন্য আমরা এখান থেকে এসে বড়ই নেই আর কি। আমাদের এলাকায় বা এলাকার আশেপাশে আমাদের জেলায় অনেক কুল বাগান হয়েছে। বিশেষ করে আমরা অনেক বাগান নিজেরা করে দিছি বা আমাদের দেখা দেখি অনেকে করতে আছে। এখানকার যুবক এবং বেকার যে কৃষক ভাইরা রয়েছে, তারা কিন্তু এই কুল চাষে করে আর্থিকভাবে যেমন লাভবান হচ্ছে, তেমনি ঝালকাঠিতে কিন্তু কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়, তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি মৌসুমে ঝালকাঠিতে 46 হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 252 টন। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। মৎস্য ভান্ডার খ্যাত সিরাজগঞ্জের চলন বিলে দেশীয় প্রজাতির মাছের সংকটে ব্যাহত হচ্ছে শুটকি উৎপাদন। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অবাধে মাছ নিধন সহ বিভিন্ন কারণে দেশীয় মাছ মিলছে না। এতে বন্ধ হয়ে যাচ্ছে অধিকাংশ শুটকির চাতাল। দেশ ও দেশের বাইরে চাহিদা থাকলেও উৎপাদন কমায় এবার লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় মৎস্য ব্যবসায়ীরা। রিফাত রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ। চলন বিলকে বলা হয় মৎস্য ভান্ডার। এই বিলের দেশীয় মাছের সুনাম দেশ জুড়ে। মিঠা পানির এসব মাছের শুটকি উৎপাদন করে জীবিকা নির্বাহ করে স্থানীয় কয়েকশো মানুষ। চলন বিল অধ্যুষিত সিরাজগঞ্জের মহেশলুটি, উল্লাপাড়া সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অর্ধশত শুটকির চাতাল। বিভিন্ন আড়ত আর জেলেদের থেকে পুঁটি, ট্যাংরা, খলসা, টাকি, চান্দা, বোয়াল সহ নানা প্রজাতির মাছ সংগ্রহ করে শুটকি উৎপাদন হয়। আকার ও প্রকারভেদে প্রতি কেজি বিক্রি হয় 200 থেকে 1000 টাকা পর্যন্ত। আমরা এই মালগুলি আমরা 180, 170, 280 এই দামে মালগুলি কিনতেছি। কাঁচা মাছ কম থাকার কারণে অনেক দামে মাছ কিনতে হচ্ছে, সেই তুলনায় বাজারে আমরা পাচ্ছি না। সাম পাইছে, প্রসেস করিয়া ছোটগনি ধোয়া হয় আর 12 গনি লবণ দিয়ে লাইরে দেওয়া। সিরাজগঞ্জের শুটকির চাহিদা রয়েছে দেশ বিদেশে। তবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ নিধন করায় চলন বিলে মাছের উৎপাদন কমেছে। এতে ব্যাহত হচ্ছে শুটকির উৎপাদনও। লোকসানে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেক ব্যবসায়ী। বন্ধ হচ্ছে বেশিরভাগ চাতাল। সৈয়দপুর যায়, ইন্ডিয়ায় যায়, অনেক জায়গায় যায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়, বিদেশেও যায়। এখন আমরা যার কাছে দিই, হারা আপনার কিনেলে অন্য জায়গায় দেয়। ভারতে মাছটা যায়, এক লাইন কেট করে দিলে আমরা হয়তো কয়েকটা কামাই করতে পারবো। মৎস্য বিভাগ বলছে মাছের উৎপাদন বাড়াতে অভয়শ্রম তৈরি সহ নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি সহায়তা করা হচ্ছে শুটকি ব্যবসায়ীদের। চলন বিলকে কেন্দ্র করে, চলন বিল সহ পার্শ্ববর্তী কিছু বিলকে কেন্দ্র করে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পটা বাস্তবায়ন হলে আশা করা যায় অনেকাংশেই এই দেশীয় প্রজাতির মাছের যে প্রাচুর্যতা আবার ফিরে আসবে। চলতি মৌসুমে সিরাজগঞ্জে 350 টন শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 10 কোটি টাকা। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। সারা দেশের যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট চলছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে নোয়াখালীর 9টি উপজেলায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। নোয়াখালী জেলা জুড়ে এই অভিযানে অংশ নেয় সেনা, নৌ, কোস্টগার্ড, পুলিশ ও নৌ পুলিশের সমন্বয়ে গঠিত
যৌথ বাহিনী। এর আগে জেলাটিতে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত 18 জনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র। এরই মধ্যে আদালতের নির্দেশে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে 607 জনকে আটক করা হয়েছে, আর এখন পর্যন্ত আটক 1775 জন। সম্প্রতি ঢাকা থেকে মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিমান ভাড়া বাড়ানো হয়েছে কয়েক গুণ। বাধ্য হয়ে অনেক মালয়েশিয়া প্রবাসী খরচের খাতায় করছেন কাটছাঁট। প্রবাসীদের দাবি, গ্রুপ টিকেটিং সিন্ডিকেটের কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিমান ভাড়া। যদিও ইতোমধ্যেই সিন্ডিকেট দমনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। মালয়েশিয়া থেকে জানাবেন শাহরিয়ার তারেক। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পেরিয়ে গেছে 6 মাস, অথচ এরপরেও আকাশপথে ফেরেনি স্থিতিশীলতা। বিভিন্ন উৎসব পার্বণ বাদেও মাঝে মধ্যেই কয়েক গুণ বেড়ে যায় উড়োজাহাজ ভাড়া। এতে প্রতিনিয়তই ভুক্তভোগী হচ্ছেন প্রবাসীরা। সম্প্রতি ঢাকা থেকে মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে উড়োজাহাজ ভাড়া বেড়েছে কয়েক গুণ। এমন পরিস্থিতিতে বাড়তি অর্থ দিয়েই টিকিট কিনতে বাধ্য হচ্ছেন মালয়েশিয়া প্রবাসীরা। অতিরিক্ত অর্থ জোগাতে অনেকেই কাটছাঁট করছেন কেনাকাটায়, কেউ বা করছেন ঋণ। আবার কিছু প্রবাসী বাধ্য হয়ে বাদ দিয়েছেন দেশে ফেরার পরিকল্পনা। টিকিটের এই অস্বাভাবিক মূল্য বাড়ার প্রতিবাদে সম্প্রতি সংবাদ সম্মেলন করেছে কুয়ালালামপুর শাখার প্রবাসী অধিকার পরিষদ। মূল্য নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার দাবি তাদের। বিভিন্ন ইমার্জেন্সির কারণে যেতে হয় দেশে, যেন দেশে যেতে পারে। সেজন্য সরকারের নিকট আকুল আবেদন যেন বিমান টিকিটের দাম যত দ্রুত সম্ভব যেন কমিয়ে আনা হয়। যারা এই টিকিট সিন্ডিকেটের সাথে জড়িত, এই টিকিট সিন্ডিকেটের সাথে যারা জড়িত তাদেরকেও এই ডেভিড হান্ট অপারেশনের মাধ্যমে বিচার এবং আইনের আওতায় আনা হোক। সংশ্লিষ্টরা বলছেন, কুয়ালালামপুর বিমানবন্দরের তুলনায় কয়েক গুণ বেশি চার্জ নেয় ঢাকা বিমানবন্দর, যা টিকিটের মূল্য বাড়ার অন্যতম কারণ। এছাড়াও গ্রুপ টিকিটিং সিন্ডিকেট বন্ধের পাশাপাশি চার্জ কমানোর ক্ষেত্রে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। অনেক প্রবাসীরা দেশে যে অবস্থায় যাওয়ার আসার সময় তাদেরকে হাতে টাকা থাকে না, সেক্ষেত্রে তাদের শেষ সম্বলটুকু বিক্রি করে টিকিট কিনতে হয়। শুধুমাত্র যে পাসপোর্টের নাম এন্ট্রি করে টিকিট বুক হবে তাছাড়া হবে না, এই জন্যই যে শুধু টিকিটের দাম কমে যাবে এমনটা কিন্তু না। টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এছাড়াও যাত্রীর নাম, পাসপোর্ট কপি ও নম্বর ছাড়া যাতে টিকিট বুকিং করা না যায় সেজন্য ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। আগামী শনিবার দুপুরের মধ্যে হামাস বাকি জিম্মিদের মুক্তি না দিলে গাজায় আবারও আগ্রাসন শুরুর হুঁশিয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এর আগে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে বন্দি বিনিময় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে হামাস। তবে আসলেই কি ইসরায়েল চুক্তি লঙ্ঘন করেছে? এ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, যেখানে উঠে এসেছে হামাসের দাবির সত্যতা ও নেতানিয়াহুর দুর্ভিসন্ধি। নাফি আরমান মননের প্রতিবেদন। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের 1 মাস না পেরোতেই সোমবার বিনা মেঘে বজ্রপাত। ভিডিও বার্তায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে হামাস। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। জানানো হয়, উপত্যকার উত্তরে ফেরার পথে ফিলিস্তিনিদের ওপর গোলাবর্ষণ করেছে আইডিএফ। পাশাপাশি মানবিক সহায়তার বহরে দেয়া হচ্ছে বাধা। হামাসের দাবির সত্যতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির দাবি, যুদ্ধবিরতির পরেও প্রতিদিনই হত্যা করা হচ্ছে উপত্যকার ফিলিস্তিনিদের। প্রথম ধাপের যুদ্ধবিরতিতে উপত্যকায় 12,000 ট্রাক পৌঁছানোর কথা, তবে পৌঁছেছে মাত্র 8,500 ট্রাক। 2 লাখ তাঁবু সরবরাহের কথা থাকলেও এসেছে মাত্র 10%। এমনকি প্রতিশ্রুত 60,000 ভ্রাম্যমাণ আবাস তৈরির কোনো চিহ্নও নেই। প্রতিদিন 50 জন করে 1000 গুরুতর আহত ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য অন্য দেশে পাঠানোর চুক্তিতে সম্মতি দেয় ইসরায়েল। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ কয়েকদিনে চিকিৎসা নিতে দেশ ছাড়তে পেরেছেন মাত্র 120 জন, অর্থাৎ প্রতিটি চুক্তি ভঙ্গ করেছে ইসরায়েল।
হামাস জানিয়েছে চুক্তি মানার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে সম্মতি পেলে আবারও শুরু হবে বন্দি বিনিময়। ইচ্ছাকৃতভাবে ষষ্ঠ দফায় নির্ধারিত জিম্মিদের মুক্তির 5 দিন আগেই বিনিময় স্থগিত করা হয়েছে বলে জানায় হামাস। এতে করে মধ্যস্থতাকারীদের সঙ্গে সমঝোতা করতে সময় পাবে ইসরায়েল। ফিলিস্তিনি কূটনীতিকদের শঙ্কা, হামাসের সিদ্ধান্তকে পুঁজি করে আবারও যুদ্ধ শুরুর ঘোষণা দিতে পারেন নেতানিয়াহু। They have detained more than 580 Palestinians in the West Bank, despite the fact that they had to release few hundreds. So the situation is very clear. Netanyahu wants to find any pretext to actually not go ahead with the ceasefire agreement. ইতোমধ্যে গাজায় আবারও সামরিক অভিযান শুরুর দাবি কট্টর ডানপন্থী ইহুদিদের। অন্যদিকে হামাসের দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীর ওপর চাপ দিচ্ছেন জিম্মিদের স্বজনেরা। এমন পরিস্থিতিতে বল এখন ইসরায়েলের কোর্টে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। মানবজাতির কল্যাণের হাতিয়ার হয়ে উঠুক কৃত্রিম বুদ্ধিমত্তা। মঙ্গলবার প্যারিসে এআই অ্যাকশন সামিটের সমাপনী দিনে বিশ্ব নেতাদের এই বার্তাই দিয়েছেন আয়োজক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এছাড়া এআই এর অপব্যবহার রোধে আন্তর্জাতিক আইন প্রণয়নে জোর দিয়েছেন সহ আয়োজক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে বাধা হতে পারে ইউরোপের কঠোর নিয়ন্ত্রণ। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। দৈনন্দিন জীবন থেকে রাষ্ট্র পরিচালনা অপরিহার্য হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তির ব্যবহার। তাই নিরাপত্তা, অর্থনীতি ও জলবায়ুর পর এআই অ্যাকশন সামিট 2025-এর দিকে নজর ছিল বিশ্বের। প্যারিসে ফ্রান্স ও ভারতের যৌথ উদ্যোগে আয়োজিত দুদিনের এই সম্মেলনে অংশ নিয়েছেন টেক জায়ান্ট, নামিদামি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সহ অন্তত 100 দেশের রাষ্ট্রপ্রধান। So the real promise of having an AI assistant in the context of anything you're doing, be it while learning something, a radiologist looking at images, a doctor engaging with a patient, all of that is going to be assisted and it's going to deeply be embedded in your workflows. That is as real as it gets in a 2 to 4 year time frame. কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে এবারের সামিটে সবচেয়ে আলোচিত প্রশ্নের একটি কিভাবে বন্ধ হবে এর অপব্যবহার। যদিও নবনিযুক্ত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন ইউরোপের নিয়ন্ত্রণ ও বিধিনিষেধের কবলে পড়ে সম্ভাবনা হারাচ্ছে এআই প্রযুক্তি। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ আমলে না নিয়ে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন বলেন কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার ধরতে প্রস্তুত ইউরোপ। সম্ভাবনাময় এই খাতে রাষ্ট্রীয় নজরদারি বাড়িয়ে বিশ্ববাসীর উপকারে এআই টুলস ব্যবহার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধান আয়োজক দেশ ফ্রান্সের রাষ্ট্রপ্রধান। সহ আয়োজক দেশ ভারতের প্রধানমন্ত্রী বলেছেন এআই এর কারণে কিছু পেশা হুমকির মুখে পড়লেও নতুন কাজের সুযোগও সৃষ্টি হচ্ছে। এছাড়া জাতিগত বৈচিত্র্য বিবেচনায় নিয়ে নিজস্ব ভাষায় ওপেন এআই নেটওয়ার্ক মডেল নির্মাণের অগ্রগতি নিয়েও কথা বলেন নরেন্দ্র মোদী। Friend, loss of jobs is AI's most feared disruption. But history has shown that work does not disappear due to technology. Its nature changes and new types of jobs are created. Et je crois que c'est exactement le défi qui est le nôtre avec l'intelligence artificielle. C'est-à-dire embrasser des transformations technologiques formidables, réussir à maîtriser par des capacités de calcul nouvelles, des avancées profondes. এআই সংশ্লিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় এবারের প্যারিস এআই সামিটে স্টেটমেন্ট অন ইনক্লুসিভ সাস্টেইনেবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শীর্ষক একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে অংশগ্রহণকারী দেশগুলো। যদিও এ তালিকায় নেই যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর দাবি নিজেদের স্বার্থ রক্ষায় বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সরকারের বেঁধে দেওয়ার সময়ও যেন পাত্তা পায় না দুর্বার রাজশাহীর কর্ণধার শফিকুর রহমানের কাছে। 10 ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের 75% পারিশ্রমিক পরিশোধের কথা থাকলেও এখন পর্যন্ত 50% অর্থ বুঝে পাননি অধিকাংশ ক্রিকেটার। এমনকি দলের ম্যানেজার ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি পেয়েছেন পারিশ্রমিকের মাত্র 25%। রেদওয়ান শাওনের প্রতিবেদন। পারিশ্রমিক ইস্যুতে বারবার প্রতারণা করেও ক্ষান্ত হননি দুর্বার রাজশাহীর কর্ণধার শফিকুর রহমান।
এমনকি সরকারের বেঁধে দেয়া সময়সীমাও মানেননি তিনি। ক্রিকেটারদের পাওনা শোধ না করে আবারও যোগাযোগ বন্ধ রেখেছেন এই ফ্র্যাঞ্চাইজি মালিক। পারিশ্রমিক ইস্যুতে রাজশাহীর কর্মকাণ্ড ইতিমধ্যে দেশের ক্রিকেটে এঁকেছে কলঙ্কের দাগ। টাকা না পেয়ে ক্রিকেটারদের অনুশীলন বর্জন কিংবা ম্যাচ না খেলার ঘটনাও আলোচনা জমিয়েছে বিশ্ব ক্রিকেটে। একাধিকবার চেক বাউন্স, সবশেষ ভাড়া না পেয়ে ক্রিকেটারদের কিটব্যাক জব্দ করেন বাস ড্রাইভার, যে দৃশ্যের দেখা মেলে না পাড়ার ক্রিকেটেও। ক্রিকেটের স্বার্থে বিষয়টি নিষ্পত্তি করতে বারবার তাগাদা দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নিরুপায় হয়ে সবশেষ গেল ৩ ফেব্রুয়ারি রাজশাহীর মালিককে আইনি হেফাজতে এনে আলোচনা চালায় সরকার, যেখানে ৩, ৭ ও ১০ ফেব্রুয়ারি এই ৩ কিস্তিতে ক্রিকেটারদের সব পাওনা পরিশোধের আশ্বাস দেন শফিকুর রহমান। তবে মুখের কথা মুখে রইলেও বাস্তবতা অন্য। ক্রিকেটারদের ৭৫% অর্থ তো দূরের কথা, এখন পর্যন্ত মোট অর্থের ৫০% বুঝে পাননি অধিকাংশ ক্রিকেটার। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটারের দাবি, দলের অধিকাংশ ক্রিকেটার এখন পর্যন্ত পারিশ্রমিক পেয়েছেন মোটে ৪৫%। ১১ ফেব্রুয়ারির মধ্যে ৭৫% দেওয়ার কথা থাকলেও যোগাযোগ করা যাচ্ছে না দলটির মালিক পক্ষের সাথে। দলটির টিম ম্যানেজার ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপিও এখন পর্যন্ত বুঝে পেয়েছেন মাত্র ২৫% পারিশ্রমিক। বিষয়টি নিয়ে কথা বলতে যোগাযোগ করা হয় দুর্বার রাজশাহীর মালিক পক্ষের সাথে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ক্রিকেটারদের দেয়া অভিযোগ স্বীকার করে আবারও আশ্বাস দেন দ্রুতই পরিশোধ করা হবে সবার পাওনা। সরকারের বেঁধে দেয়া সময় একদিন পিছিয়ে ১১ ফেব্রুয়ারি আবারও প্রতারিত রাজশাহীর ক্রিকেটাররা। তারিখের পর তারিখ পেয়ে বারবার প্রতারিত হয়ে যেন ক্লান্তি এসেছে ক্রিকেটারদের মাঝেও। কিন্তু এ খেলার শেষ কোথায়? উত্তরের অপেক্ষায় পুরো দেশের ক্রিকেট। রেদওয়ান শাওন, এখন, ঢাকা। দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ হলেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার সোহেলি আক্তার। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। এসকে শাওনের প্রতিবেদন। প্রায় ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তেমন আলোচনায় ছিলেন না। পারফরম্যান্স আশাব্যঞ্জক না হওয়ায় বেশি ম্যাচও খেলা হয়নি। ওয়ানডে আর টি-20 মিলিয়ে খেলেছেন মাত্র ১৫টি ম্যাচ। সবশেষ লাল সবুজ জার্সিতে খেলেছেন ২০২২ সালে। ৩ বছর পর হঠাৎ আলোচনায় সোহেলি আক্তার, কারণ দুর্নীতির দায়ে ৫ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন এই ক্রিকেটার। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংস্থাটির দুর্নীতি দমন কোডের ৫টি বিধান লঙ্ঘন করেছেন সোহেলি। তার বিরুদ্ধে অভিযোগগুলো ২০২৩ সালে নারী টি-20 বিশ্বকাপের সময়কার। তখন তিনি দলে না থাকলেও এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন। বড় অঙ্কের অর্থের প্রলোভন দেখালেও সেই ক্রিকেটার অবশ্য রাজি না হয়ে আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে বিষয়টি জানান। তারপরই অনুসন্ধান শুরু করে সংস্থাটি। দীর্ঘদিন অনুসন্ধান করে অভিযোগের সত্যতা পায় আইসিসি। এরপরই তাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আসে। তার নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে চলতি বছর ১০ ফেব্রুয়ারি থেকে। এসকে শাওন, এখন। এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ৮ বিমানবন্দরে ১৬ প্রকল্প বাতিলের উদ্যোগ বেবি চকের। হাসিনা সরকারের নেওয়া প্রকল্প যাচাইয়ের পরামর্শ। রাজনৈতিক টানাপোড়েনেও ভারতে রপ্তানি বেড়েছে ১৫%, চীনের বাজারে কমেছে প্রায় ৬%। ফেব্রুয়ারির ৩ দিবস ঘিরে বাড়ছে ফুলের চাহিদা। সাভারে ফলন ভালো হওয়ায় লাভের আশায় কৃষক। এবং আগামী শনিবার দুপুরের মধ্যে জিম্মিদের মুক্তি চায় ইসরায়েল, না হলে ফের আগ্রাসনের হুঁশিয়ারি নেতানিয়াহু। এ ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়াও ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।